হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। মনে মনে ভাবলাম, আমার সাথে কি তাহলে ও সুখী না? ও কি ভালো থাকার নাটক করছে? আমি তো ওকে সর্বোচ্চ ভালো রাখার চাই। তোমার মনটা কি 2 দিন ধরে খারাপ? মুখটাও কেমন শুকিয়ে গেছে। আমি বললাম, না চাচা, কিছু হয়নি। এই বলে বিষয়টা এড়িয়ে গেলাম। চাচা মনে হয় বুঝতে পারলেন আমি কিছু বলতে চাচ্ছি না, তাই আর জানতেও চাইলেন না। চায়ের দোকানে আরিফের সাথে দেখা হয়ে গেল। বেশ অনেক সময় আড্ডা দিলাম। আরিফ বলল, মামা চল, আমার বাসায় কেউ নেই, একলা একলা ভাল লাগছে না, রাতে খেয়ে একেবারে যাবি। অনেক দিন তো হলো যাস না। আরিফের সাথে তার বাসায় গেলাম। স্কুল কলেজ লাইফে বহুবার আসছি। যখনই আরিফদের বাসায় কেউ না থাকতো, 2 বন্ধু মিলে আড্ডা দিতাম। সেসব দিনগুলো মনে পড়ছে। আরিফের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এই ছেলেটা আবার না জিজ্ঞেস করে বসে। হঠাৎ মনে পড়লো ঋতু বলল, আজকে বিশেষ দিন। আজকের দিনের বিশেষত্বটা কি? ভাবতেই মনে পড়ে গেল আজ তো ঋতুর বার্থডে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10:30 বাজে। ইস, আর একটু আগে যদি মনে পড়তো তাহলে ঋতুকে বাইরে নিয়ে বের হতাম। আরিফের বাসা থেকে তড়িঘড়ি করে বের হয়ে ঋতুর জন্য কিছু কেনাকাটা করলাম। একটা কাঁচা বেলি ফুলের মালা এবং একটি কাঁচা বেলি ফুলের মালা, মহাদেব সাহার একটি কবিতার বই আর এক বক্স চকলেট। বাসায় আস্তে আস্তে আজও লেট করে ফেললাম। ঋতু দরজা খুলে দিল। ঋতুর চোখ দুটো লাল আর ফোলা ফোলা। মেয়েটা নিশ্চয়ই কান্না করছে। আজকের দিনে এরকম করাটা আমার উচিত হয়নি। ঋতুর হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিলাম। ঋতু প্যাকেট দিয়ে কোনো আগ্রহ দেখালো না, শুধু বলল, ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে নিও। ঋতু কথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমারও আর ভাল লাগছিল না, তাই ঋতুর পাশে বসে চুপচাপ শুয়ে পড়লাম এবং একসময় ঘুমিয়েই পড়লাম। আমি ঘুমিয়ে পড়লে ঋতু উঠে বসে বালিশের পাশ থেকে ফোনটা নিল। ফ্ল্যাশ লাইট অন করে ড্রেসিং টেবিলের উপর ওর হ্যান্ডব্যাগটা থেকে একটি কার্ড বের করলো এবং ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিল আর আবারও চুপচাপ শুয়ে পড়ল। পরদিন সকালে হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। বসার ঘরে গিয়ে দেখলাম বাবা মা চলে এসেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা, তোমাদের না আরও পরে আসার কথা, তোমরা এত তাড়াতাড়ি চলে এলে কেন? মা বলল, আসলে তোদের জন্য মন খারাপ করছিল, আর তুই তো জানিস যে তোর মাকে না দেখলে একদমই থাকতে পারে না। একমাত্র ছেলে বলে কথা। তাছাড়া ঋতু মাকে তো ফোন করে বলে দিয়েছিলাম। মায়ের হয়ে বাবা উত্তর দিয়ে দিলেন। সে বলল, কি গো মা, আদনানকে বলনি? বাবা ঋতুকে জিজ্ঞেস করলো, কি গো মা, আদনানকে বলনি কিছু? ঋতু বলল, আসলে বাবা, আদনানকে সারপ্রাইজ দিতাম। যাই হোক, ঋতু সব সামনে নিল। ফ্রেশ হয়ে বাবা মার সাথে নাস্তা করলাম। ঋতু কুচি কলাপাতা কলারের একটি শাড়ি পরেছে, সেই সাথে হাত খোপায় দিয়েছে কাল রাতে আনা বেলি ফুলের মালা। আর চোখের সামনে সামান্য নোটিশ করছি, কোনো প্রয়োজন ছাড়া তেমন কথাও বলছো না। আমি বললাম, কই, কে বলেছে তোমাকে? আসলে অফিসে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব পেয়েছিলাম তো, টু মাচ ক্রিটিক্যাল। সেটা আবার আজকেই বসের সামনে প্রেজেন্টেশন করতে হবে, তাই একটু চিন্তিত হবার ভানও করলাম। ঋতুর সাথে 2 দিন ওনার প্রেজেন্টেশনের
উনার প্রেজেন্ট সাইলেন্ট হচ্ছে টেবিলের উপর টোকা দেওয়া। এরপর হাবিব ভাই একটা চেয়ার টেনে বসে পড়লেন। বললেন, কি খবর আদনান সাহেব, কাল অফিসে এলেন না যে? ওনাকে বললাম, একটু ব্যস্ত ছিলাম। তা আপনার কি খবর? উনি বললেন, আমার আর খবর, ঘরে বাইরে সব কাজ তো আমাকেই করতে হয়, ভীষণ ব্যস্ততায় থাকি। ঘরের সব কাজও আপনি করেন? তাকে জিজ্ঞেস করলাম। উনি বললেন, কষ্টের কথা কি বলবো ভাই, আপনি দেখলেই বলছি। উনি বললেন, কষ্টের কথা কি বলবো ভাই, আপনি আপন দেখেই বলছি। বলেই আমার দিকে কিছুটা ঝুঁকে এলেন। আসলে ঘরের কাজও আমাকে করতে হয়, বউটা ভালো না, ছেড়ে দেব। সে বলল, আমি তাকে বললাম যে স্বামী বউয়ের ভয়ে ঘরের কাজ করে সে আর যাই হোক বউকে ছেড়ে দিতে পারবে না। তাও মজা নেওয়ার জন্য বললাম, তা কবে ছাড়ছেন? উনি বললেন, শীঘ্রই। আসলে বউ হচ্ছে হাতলবিহীন সুটকেসের মতো, বহন করতেও কষ্ট লাগে, আবার ফেলে দিতেও মায়া লাগে। উনি একটা দীর্ঘ সময় ভাষণ দেওয়ার টপিক পেলে গেলেন। এড়ানোর জন্য বললাম, হাবিব ভাই কফি খাবেন? আমি খাবো। উনি বললেন, ভাই জানেন না কফি খাই না দেখলে। হাবিব সাহেব বললেন, ভাই জানেন না কফি খাই না, দেখলেও বমি আসে। আপনি খান, আমি গেলাম, কাজ আছে। হাবিব ভাই কপাল কুঁচকে উঠে বললেন। মনে মনে বললাম, তোর কপাল এর থেকেও খাড়া, বইয়ের জোয়ার। হাবিব ভাই কপাল কুঁচকে উঠে গেল। মনে মনে বললাম, তোর কপালে এর থেকেও খাড়াও বউ জোটার দরকার ছিল। বাসায় ফিরে বেশ একটা ভালো সময় পার করলাম। সবাই একসাথে ডিনার করলাম। কয়েকদিন বাবা মা ছিল না, কিন্তু মনে হচ্ছিল অনেক দিন যেন ছিল না। ঋতুর সাথে অনেকটা সহজ হয়ে গেছি। খেয়ে দিয়ে রুমে আসলাম। আমি আমার মতো করে শুয়ে পড়লাম। ঋতু অন্যদিকে মুখ করে শুয়েছে, অথচ এই মেয়েটা সবসময় আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো। ঋতুকে আমার দিকে ফেরাতে গিয়ে আবার হাত গুটিয়ে আনি। কোথায় যেন একটু আড়স্তটা আছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বেলকুনিতে আসলাম। বেলকুনির এক পাশে গ্রিন লিফ আর্কিড, এক পাশে নীল আর্কিড, সাথে কোকোপিট ভর্তি ছোট ছোট ঝুলন্ত টবে নাম না জানা আরো অনেক বীজও ঋতুর লাগানো। সবকিছুই সুন্দর, ভালো, শুধু আমার মনটা ভালো না। আকাশে মেঘ জমেছে, পশ্চিমা বাতাসও বইছে। না আমার ঋতুকে সবকিছু খুলে বলে দেওয়া উচিত? পিঠে কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি ঋতু। মেয়েটা হুট করে আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। এই মুহূর্তে আমার কিছু জানতে ইচ্ছে করে না। ঋতু কান্না থামতেই যেন আমি চমকে গেলাম।